কখনো ভেবে দেখেছেন একটা কবিতা কিভাবে আমাদের মনের ভেতরেই একটা আস্ত মন্দির গড়ে তুলতে পারে? শব্দ দিয়ে, পাথর বা ইট দিয়ে নয়, একেবারে কল্পনা দিয়ে। আজ আমরা ঠিক এমনই একটা কবিতার জগতে ডুব দেব, প্রায় ২০০ বছর আগে লেখা জন কিটসের ওড টু সাইকে। চলুন এই অসাধারণ যাত্রায় সামিল হওয়া যাক আর দেখি কিভাবে কিটস আমাদের দেখিয়েছেন যে কল্পনাও এক ধরনের উপাসনা হতে পারে। কবিতাটা শুরুই হচ্ছে একটা দারুণ প্রশ্ন দিয়ে। কবি বলছেন, আমি কি স্বপ্ন দেখছিলাম নাকি সত্যি ডানামেলা সাইকেকে দেখলাম? দেখুন, এটা কিন্তু শুধু একটা সাধারণ দ্বিধা নয়। কিডস আসলে আমাদের ভাবাতে চাইছেন, আচ্ছা, আমাদের কল্পনা আর বাস্তবতার মধ্যেকার ওই যে সরু লাইনটা, সেটা ঠিক কতটা সরু? আমাদের মনের ভেতরের দুনিয়াটা কি বাইরের দুনিয়ার চেয়ে কোনো অংশে কম সত্যি? তো চলুন কবির সাথে আমরাও একটু হাঁটি। ভাবুন তো, একটা গভীর শান্ত জঙ্গল। কবি সেখানে একা একা ঘুরছেন, নিজের মনেই হারিয়ে গেছেন হয়তো। আর ঠিক এইরকম একটা নিস্তব্ধ পরিবেশেই কিন্তু ঘটতে চলেছে অসাধারণ কিছু একটা। হঠাৎ করেই সেই শান্ত জঙ্গলে তিনি যা দেখলেন তা এক কথায় অবিশ্বাস্য। ঘাসের ওপর শুয়ে আছে দুটি স্বর্গীয় মূর্তি। একজন হলেন প্রেমের দেবতা কিউপেট আর অন্যজন তার প্রিয়তমা দেবী সাইকি। দৃশ্যটা শুধু সুন্দরী নয়, এর পিছনে একটা গভীর অর্থও লুকিয়ে আছে, আর সেটাই আমরা একটু পরেই খুঁজে বের করব। কিন্তু প্রশ্ন হল, কে এই কবি যার কল্পনা এত জীবন্ত? চলুন এবার একটু পরিচিত হওয়া যাক সেই মানুষটার সাথে, যিনি সৌন্দর্যকেই তার ধর্ম বানিয়ে ফেলেছিলেন। তিনি আর কেউ নন, জন কিটস। কিটসের জীবনটা ছিল যাইতে ঠিক একটা জ্বলন্ত মোমবাতির মতো। খুব অল্প সময়ের জন্য জ্বলেছিল, কিন্তু কি তার আলো! মাত্র ২৫ বছর বেঁচে ছিলেন, ভাবা যায়। কিন্তু এই ছোট্ট জীবনেই, বিশেষ করে শেষের কয়েক বছরে, তিনি এমন কিছু কবিতা লিখে গেছেন যা আজও ইংরেজি সাহিত্যের অন্যতম সেরা সম্পদ হিসেবে ধরা হয়। তো জন কিটস আসলে কে ছিলেন? তিনি ছিলেন রোম্যান্টিক যুগের দ্বিতীয় প্রজন্মের কবি, তবে তার আসল পরিচয় হল সৌন্দর্যের কবি। কেউ কেউ আবার বলেন ইন্দ্রিয় গ্রাহ্যতার কবি। কারণ কি জানেন? তার কবিতা পড়লে মনে হয় না শুধু শব্দ পড়ছি, মনে হয় যেন সৌন্দর্যকে ছুঁতে পারছি, তার ঘ্রাণ পাচ্ছি, তাকে অনুভব করতে পারছি। আর মজার ব্যাপার হলো, তিনি কিন্তু কবি হওয়ার আগে একজন সার্জন হওয়ার ট্রেনিং নিয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত সৌন্দর্য, প্রেম আর জীবনের ক্ষণস্থায়িত্ব নিয়ে লেখার জগতই তাকে টেনে নিয়েছিল। আচ্ছা, এই ওড টু সাইকি কবিতাটার গভীরে ঢুকতে গেলে আমাদের কয়েকটা চাবি লাগবে। মানে কিটসের চিন্তাভাবনার দুটো খুব জরুরি দিক বুঝতে হবে। এগুলো বুঝলেই দেখবেন কবিতার মানেটা কেমন জলের মতো পরিষ্কার হয়ে যাচ্ছে। প্রথম চাবিটা হল হেলেনিজম। সোজা কথায় প্রাচীন গ্রিক সংস্কৃতি আর পুরাণের প্রতি কিটসের গভীর ভালোবাসা। তার কাছে গ্রিক দেবদেবীর গল্পগুলো শুধু গল্প ছিল না, ছিল সৌন্দর্য আর আদর্শের একটা খনি। আর এই ভালোবাসাটাই তার কবিতাকে একটা অন্য মাত্রা দিয়েছে। আর দ্বিতীয় চাবিটা হল নেগেটিভ ক্যাপাবিলিটি। নামটা একটু খটমট লাগলেও ব্যাপারটা দারুণ। কিটস মনে করতেন সবসময় সবকিছুর পেছনে যুক্তি খোঁজার দরকার নেই, বরং কিছু জিনিসকে তার রহস্য, তার অনিশ্চয়তা নিয়েই মেনে নিতে পারাটাই একটা বড় গুণ। মানে নিশ্চিত উত্তরের জন্য ছটকট না করে রহস্যের মধ্যেই সৌন্দর্য খুঁজে নেওয়া। এইটাই ছিল কিটসের সুপার পাওয়ার। বেশ, তাহলে এই দুটো চাবি, হেলেনিজম আর নেগেটিভ ক্যাপাবিলিটি নিয়ে আমরা আবার কবিতার সেই জঙ্গলে ফিরে যাই, যেখানে কিউপিড আর সাইকি অপেক্ষা করছেন। তো এই সাইকি আসলে কে? তিনি হলেন মানব আত্মার প্রতীক। কিন্তু এখানে একটা বড় সমস্যা আছে। গ্রিক পৌরাণে দেবী হিসাবে তার স্বীকৃতি মিলেছিল অনেক দেরিতে। তাই তার উপাসনার জন্য কোনো মন্দির ছিল না, কোনো পূজারই ছিল না। ভাবুন একবার, আত্মার দেবী অথচ তারই কোনো উপাসক নেই। এটা কি শুধু একটা পৌরাণিক গল্প, নাকি আমাদের নিজেদের আত্মার অবহেলারই একটা ছবি? কিটস নিজেই সাইকিকে বলছেন, অলিম্পাসের ম্লান হয়ে যাওয়া দেবদেবীদের মধ্যে তুমিই সবচেয়ে নতুন আর সবচেয়ে সুন্দর। মানে তার সৌন্দর্য নিয়ে কোনো প্রশ্নই নেই, কিন্তু মনে হচ্ছে যেন তার যুগটাই শেষ হয়ে গেছে। আর ঠিক এখানেই কিটস একটা অবিশ্বাস্য কাজ করেন, একটা বিপ্লবী পদক্ষেপ নেন। তিনি দেখলেন এই অবহেলিত দেবীর কোনো মন্দির নেই, কোনো পূজারই নেই, কোনো উপাসনার গান নেই। তো কি হয়েছে? কবি নিজেই প্রতিজ্ঞা করলেন, আমি হব তোমার মন্দির, তোমার পুরোহিত, তোমার গায়ক দল। আমার কণ্ঠেই বাজবে তোমার বীণা, আমার ভাবনাই হবে তোমার সুগন্ধে ধূপ।
আর এটাই হলো কবিতার একেবারে হার্ট, মূল কথাটা। কিটস বলছেন তিনি সাইকির জন্য একটা মন্দির বানাবেন, কিন্তু কোথায়? কোনো পাথরের মন্দির নয়, তিনি মন্দিরটা বানাবেন তার নিজের মনের এক অনাবিষ্কৃত অঞ্চলে। এর দেয়াল হবে তার কর্মরত মস্তিষ্কের বোনা জাল, আর দরজাটা খোলা থাকবে শুধু একটাই কারণে, যেন উষ্ণ প্রেম ভেতরে আসতে পারে। ভাবা যায় কি অসাধারণ একটা ধারণা। তো বুঝতেই পারছেন, কিটসের এই প্রতিজ্ঞাটা শুধু একটা কবিতার লাইন নয়, এর মাধ্যমে তিনি আমাদের একটা সম্পূর্ণ নতুন ধরনের আধ্যাত্মিকতার পথ দেখাচ্ছেন, যাকে আমরা বলতে পারি কল্পনার ধর্ম। তার মানে কি দাঁড়ালো? এর মানে হলো প্রকৃত উপাসনার জন্য কোনো বাইরের মন্দিরে যাওয়ার দরকার নেই, আমাদের মনই হলো সবচেয়ে পবিত্র জায়গা। কিটসের মতে আমাদের প্রত্যেকের ভেতরেই একজন শিল্পী আর একজন পুরোহিত লুকিয়ে আছে, আর সেই মনের মন্দিরে সৌন্দর্য তৈরি করাটাই হলো আসল উপাসনা। তাহলে এই কবিতা থেকে আমরা কি পেলাম? প্রথমত, কল্পনা। এটা যে শুধু স্বপ্ন দেখা নয়, বরং একটা জগৎ তৈরি করার ক্ষমতা, সেটা বুঝলাম। দ্বিতীয়ত, প্রেম, আত্মা আর আবেগের যে স্বর্গীয় মিলন, তার কথা। তৃতীয়ত, আধ্যাত্মিকতা। আসল উপাসনা যে কোনো বাহ্যিক আচারে নেই, বরং মনের ভেতরের সৌন্দর্যকে উপলব্ধি করায় আছে। আর সবশেষে, সৃজনশীলতার চিন্তার মাধ্যমেই যে সবচেয়ে বড় ভক্তি প্রকাশ করা যায়। কবিতাটা শেষ হচ্ছে একটা খুব সুন্দর ছবি দিয়ে, একটা উজ্জ্বল মশাল আর রাতে খোলা একটা জানালা। কেন? যেন উষ্ণ প্রেম ভেতরে আসতে পারে। এই খোলা জানালাটা আসলে কিটসের তরফ থেকে আমাদের সবার জন্য একটা আমন্ত্রণ। তিনি বলছেন নিজেদের মনের জানালাটা সবসময় খোলা রাখতে, ভালোবাসা, সৌন্দর্য আর নতুন কল্পনার জন্য। কিটস তো তার মনের ভেতরে একটা মন্দির গড়ে তুলেছিলেন। তিনি আমাদের দেখিয়ে দিলেন যে মানুষের মনই একটা পবিত্র আশ্রয় হতে পারে। এখন প্রশ্নটা হলো, সেই পবিত্র আশ্রয় কি নির্মাণ করা যায়? এই উত্তরটা হয়তো আমাদের প্রত্যেককে নিজের মনের ভেতরেই খুঁজতে হবে।